লার্জার কনস্পিরেসির কথা, এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা। এখনও পর্যন্ত তারা সেটা প্রুভ করে কোনো অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারেননি। ফলে এখানে সিবিআইয়ের গাফিলতি রয়েছে বলে আমার প্রথম মনে হয়েছে। বিড়ম্বনায় পড়তে হবে তাদের। তাই যতটা রিপেয়ার করে নেওয়া যায় তার প্রচেষ্টা সিবিআইয়ের পক্ষ থেকেও হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার রাজ্য সরকারের অর্থাৎ রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও হচ্ছে। কেন এখনও পর্যন্ত লার্জার কনস্পিরেসি তত্ত্ব থাকা সত্ত্বেও, মানে তারা তত্ত্ব শুধু নয়, সেটা তারা প্রথম চার্জশিটে উল্লেখ করা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তারা কেন প্রতিষ্ঠা করতে পারল না? কেন সেই নিয়ে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি সম্পর্কে কোনো উচ্চবাচ্য কেন হচ্ছে না? এতদিন পরে কেন নার্সদের ডাকা হচ্ছে, আগে কেন নয়? এই প্রশ্নগুলো তো থাকবে। আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন যারা ওই বিল্ডিংয়ে কর্মরত ছিলেন, তার সঙ্গে ছিলেন, যেটা ওই ন্যাশনাল টিমটা তৈরি করবেন সেটুকুই রেখে দিয়ে বাকি অংশটা পুরোটাই কলকাতা হাইকোর্টে যদি পলিটিক্যালি ড্রিভেন না হয় তাহলে নিশ্চিতভাবেই তারা সেটা পারেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিভিন্ন সময় পলিটিক্যাল কারণেই হোক, আর্থিক কারণেই হোক, প্রশাসনিক কারণেই হোক, বিভিন্ন তদন্ত সেটা ওই অন্ধগলিতে ঢুকে যায়। হিংসামূলক আচরণ এবং সুবর্ণদা যে কথা বলেন বিভিন্ন সময়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন এবং যুক্তিসঙ্গত কথা বলেন, ফলে গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত কথা এই সরকারের পছন্দ নয়। একদম বিধাননগর হাসপাতাল থেকে শুরু করে একাধিক উদাহরণ রয়েছে। আমি চাইলে আপনাদের নাম লিস্টও দিয়ে দিতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা এখন মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী ফিরদৌস তামিমের। ফিরদৌস নমস্কার, ইমেজ বেঙ্গলের স্বাগত। প্রথমে নমস্কার আপনাকে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে চলে এসেছে তিলোত্তমা মামলা, এবং তিলোত্তমা বাবা মার আর্জি অনুসারে এবার থেকে হাইকোর্টেই মামলা শুনানি চলবে। এবং এই ঘটনার পরে আমরা বেশ কয়েকটা ঘটনা পরপর ঘটনাক্রম দেখতে পেলাম বা পাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে গতকাল স্বাস্থ্য সচিব তিলোত্তমার বাড়ি গিয়ে প্রায় 7 মাস পর ডেথ সার্টিফিকেট তিলোত্তমার বাবা মায়ের হাতে তুলে দিয়ে এসেছেন। দ্বিতীয়ত, যেটা আজকে সিজিও কমপ্লেক্সে সেদিন রাতের যারা কর্তব্যরত বা ডিউটিরত নার্স ছিলেন তাদেরকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তিলোত্তমার মা বাবা যেটা আগেই অভিযোগ করেছিলেন যে তাদের মোবাইলে কিছু ভিডিও ফুটেজ আছে যেটা ডিলিট করা হয়েছে। এবং তার পাশাপাশি এই অভয়া আন্দোলনের অন্যতম প্রধান পুরোধা হিসাবে যাকে আমরা সামনের সারিতে দেখেছি ডাক্তারদের আন্দোলনের সামনে, তিনি হচ্ছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। তাকে দার্জিলিংয়ে টিভি হাসপাতালে বদলি করে দেওয়া হলো। এই যে সামগ্রিক পরিস্থিতি যে ঘটছে, এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমি প্রথমেই বলি, সিবিআই তাদের যে প্রথম চার্জশিট দিয়েছিল সেই প্রথম চার্জশিটে যে কথা উল্লেখ করেছিল লার্জার কনস্পিরেসির কথা, এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা, এখনও পর্যন্ত তারা সেটা প্রুভ করে কোনো অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারেননি। ফলে এখানে সিবিআইয়ের গাফিলতি রয়েছে বলে আমার প্রথম মনে হয়েছে। দ্বিতীয়, মানে সিবিআই কেন এই ডিলে করছেন আমার কারণ সম্পর্কে সত্যি আমার অজানা, যে কেন ডিলে করছেন। দ্বিতীয় কথা বলি, যে আপনি দ্বিতীয় প্রশ্নটি করলেন সেটা হচ্ছে 7 মাস পরে ডেথ সার্টিফিকেট দেওয়া। আসলে আদালতে মামলাটি ফিরেছে, বুঝতে পারছেন যে বেশ কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে তাদের। তাই যতটা রিপেয়ার করে নেওয়া যায় তার প্রচেষ্টা সিবিআইয়ের পক্ষ থেকেও হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার রাজ্য সরকারের অর্থাৎ রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও হচ্ছে। সেজন্যই দেখছেন যে ওরা বুঝতে পারছেন যে আদালতের সামনে বেশ কিছুটা মুখ থুবড়ে পড়তে হবে, কিছু প্রশ্ন আদালতের খুব পার্টিনেন্ট প্রশ্নের সম্মুখীনও হতে হবে, সেগুলোর উত্তর ওদের কাছে অজানা। কেন এই 7 মাস দেরি হলো যদি প্রশ্ন করা হয়, উত্তর অজানা। কেন এখনও পর্যন্ত লার্জার কনস্পিরেসি তত্ত্ব থাকা সত্ত্বেও, মানে তারা তত্ত্ব শুধু নয়, সেটা তারা প্রথম চার্জশিটে উল্লেখ করা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তারা কেন প্রতিষ্ঠা করতে পারল না? কেন সেই নিয়ে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি সম্পর্কে কোনো উচ্চবাচ্য কেন হচ্ছে না? এতদিন পরে কেন নার্সদের ডাকা হচ্ছে, আগে কেন নয়? এই প্রশ্নগুলো তো থাকবে। আরও অনেক সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন যারা ওই বিল্ডিংয়ে কর্মরত ছিলেন, তার সঙ্গে ছিলেন বা সেদিন ওখানে ছিলেন, তাদের অনেককেই ডাকা উচিত ছিল। ডেকেছেন? ডাকেননি। অর্থাৎ সিবিআইয়ের পক্ষ থেকে এতদিন পরে ডাকছেন। কবে ঘটনাটা ঘটেছে? এতদিন পরে ডাকছেন,
মানে ঘটনার কি পুঙ্খানুপুঙ্খ বিবরণ এতদিন পরে মনে থাকবে নাকি? এই যে জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড, এই যে এই যে ডিলেড হচ্ছে, এই ডিলেড প্রসেসের জন্য মানে তদন্তকারী সংস্থা তারাও দায়ী। ফলে আমি বলবো সামগ্রিকভাবে আদালতে মামলা আসছে, দেখুন কলকাতা হাইকোর্টে, নিশ্চিতভাবেই এটা আগে হলে ভালো হতো, তাহলে এই তৎপরতা হয়তো আরেকটু আগে দেখা যেত। দেখুন আমি মনে করি সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে অ্যাপেক্স কোর্ট, কিন্তু সব মামলা যদি সুপ্রিম কোর্টে যেতে শুরু করে, সুপ্রিম কোর্ট আদৌ মামলা নিতে পারবেন না। তো আমাদের এই যে স্তরীকরণ রয়েছে, বিচার ব্যবস্থায় যে স্তরীকরণ, একেবারে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি, তারপরে হায়ার জুডিশিয়ারির মধ্যে আপনার হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এই যে স্তরীকৃত জুডিশিয়ারি ব্যবস্থা রয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তার যুক্তিযুক্ত কারণ রয়েছে। ধরুন একজন বঞ্চিত মানুষ, তিনি তার যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে তিনি মামলা ফাইল করবেন, তারপরে অ্যাপিলে যাবেন, উভয় পক্ষই অ্যাপিলে যেতে পারেন। এবার যদি অল অফ দ্য সাডেন সেই মামলাটি সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে কী হবে? একটা ফোরাম লুজ হবে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। দ্বিতীয় হচ্ছে সাইটাস, মানে ধরুন যেখানে ঘটনাটি ঘটছে সেই এলাকার যে আদালত, সেই আদালতে বিচার প্রক্রিয়া চললে তাহলে কি হবে? সমস্ত বিষয়টিকে সহজেই অবজারভেশন করা যাবে, সহজেই তার তত্ত্বাবধান করা যাবে। ফলে এতে বিভিন্ন কারণ রয়েছে কেন আমরা এই যে টেরিটোরিয়াল জুরিসডিকশনের কথা বলি, তার পিছনে তো তত্ত্বগত কারণ রয়েছে। সে তত্ত্বগত কারণকে মাথায় রেখেই আমি মনে করি যে এই কলকাতা হাইকোর্টে মামলাটি প্রথম থেকে থাকলেই ভালো হতো। দের আয়ে মগর দুরস্ত আয়ে, দের হে মগর আন্ধের নেই হ্যাঁ। নিশ্চিতভাবেই হয়তো সময় লেগেছে, এটা আগে হলে ভালো হতো, পরে এসছে। কিন্তু আমি মনে করি কলকাতা হাইকোর্ট পুরো মানে সুপ্রিম কোর্টের উচিত ওই যেটা ওই ন্যাশনাল টিমটা তৈরি করবেন সেটুকুই রেখে দিয়ে বাকি অংশটা পুরোটাই কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া, তাহলে অনেক বেশি বেটার ওয়েতে এই মামলা প্রক্রিয়া চালানো যাবে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ নিশ্চিতভাবে কেউ যদি পার্টি এগ্রিড হন তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু আমি মনে করি মানে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটি এখানেই ছিল, যারা এগ্রিভ পার্টি বিশেষ করে নির্যাতিতার পরিবার, তারাও আদালতে মামলা, হাইকোর্টে মামলা ফাইল করেছেন, ফলে আদালতে মানে হাইকোর্টেরই মামলাটি শোনা উচিত। যদি সুপ্রিম কোর্ট সেটি সমস্ত অংশটি যদি রিটার্ন করে দেন এখানে রিমান্ড, তাহলে তারা শুনবেন, এবং অলরেডি তার বাবা মার মামলাটি রিমান্ডেড করেছেন, শুনবেন। একটা কথা, অভয়ের মা বাবা যেটা বারে বারে প্রশ্ন তুলেছিলেন এটাই যে সিবিআই তদন্ত নিয়ে একদিকে যেরকম প্রশ্ন তুলেছিলেন, তেমনি তারা বলেছিলেন যে এমন অনেকে রয়েছে ওই ঘটনার সঙ্গে জড়িত, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তারা বলেছিলেন, এবং বলেছিলেন যে এমন অনেকে যুক্ত রয়েছে ওর মধ্যে যে যাদের কিন্তু আইনের আওতাধীন করা হচ্ছে না। তো তাদের এই আবেদনের পর যখন সুপ্রিম কোর্ট অনুমতি দিল যে এবার থেকে হাইকোর্ট মামলাটা শুনবে, এখন তাহলে এইবার একে একে এই ঘটনার সঙ্গে জড়িত, যেটা নিয়ে আপনি একটু আগে বললেন, তাদেরকে আস্তে আস্তে ডাকা হচ্ছে। আপনার কি মনে হয় যে এতটা আগেই করা উচিত ছিল? এতদিন পরে প্রথম কথা হচ্ছে যে দেখুন একজন তো দোষী সাব্যস্ত হয়ে গেছে, তা নিচের কোর্টে তাকে দোষী সাব্যস্ত যখন করা হলো, সেই প্রক্রিয়ায় এদের যদি উইটনেস হিসেবে বা তাদের কাছ থেকে যদি কোনো এভিডেন্স পাওয়া যেত, সেই এভিডেন্সগুলো কালেক্ট করে নিয়ে বিচার প্রক্রিয়া সংগঠিত করলে আরও সুবিধা হতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন পরে ডাকছেন, ধরুন একজন নার্স, তিনি ওই ঘটনাস্থলে সেদিন যারা যেখানে ওখানে ছিলেন, হয়তো তার কি এতদিন পরে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই মুহূর্তে মনে থাকবে না। খুব স্বাভাবিক কারণে আপনার আজ থেকে 10 বছর আগেকার ঘটনা কথা কি পুঙ্খানুপুঙ্খ মনে আছে? নেই, কিন্তু গতকালের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ মনে থাকাটাই স্বাভাবিক। তো সেই স্বাভাবিক লজিক অনুযায়ী যত শীঘ্র ডাকতো তত ভালো হতো। এতদিন আগে ঘটে যাওয়া ঘটনা আজ এতদিন পরে ডাকছে, এটা না হলেই ভালো হতো। নিশ্চিতভাবে প্রথম দিকে ডাকাই উচিত ছিল। এটাই মনে হয় যে তাহলে এই যে এখন ডাকা হচ্ছে বা যে পরিমাণে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, আদৌ কি সত্যি বের হবে, কোনো দিন রহস্য উদ্ঘাটন হবে? সবসময় আমি সবসময় মনে করি যে তদন্তকারী সংস্থা সেই ধরনের এক্সপার্টিস রয়েছে ভারতবর্ষের বিভিন্ন তদন্তকারী, কেন্দ্রের হোক রাজ্যের হোক, যদি পলিটিক্যালি ড্রিভেন না হয়
তাহলে নিশ্চিতভাবেই তারা সেটা পারেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিভিন্ন সময় পলিটিক্যাল কারণেই হোক, আর্থিক কারণেই হোক, প্রশাসনিক কারণেই হোক, বিভিন্ন তদন্ত সেটা ওই অন্ধগলিতে ঢুকে যায়। আমরা বিভিন্ন উদাহরণ আপনার সামনেও রয়েছে, আমার সামনেও রয়েছে। ফলে বিভিন্ন কারণে তদন্তকারী সংস্থা তারা কখনো ডিলে করেন, কখনো সঠিক তদন্ত করতে পারেন না, ব্যর্থ হন। সেটা প্রশাসনিক ব্যর্থতা হতে পারে, সেটা আর্থিক কারণ সেখানে থাকতে পারে কোনো রাজনৈতিক কারণ। সেটা যদি না থাকে, আমি মনে করি তদন্তকারী সংস্থার সেই সক্ষমতা রয়েছে, আর বিশেষ করে সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা তো রয়েছে। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সংসদে দেখা যাচ্ছে যে একদিকে তৃণমূল কংগ্রেস এজেন্সিকে বারবার কেন্দ্র ব্যবহার করছে, এই অভিযোগ তুলছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে যেভাবে ঘটে চলেছে একের পর এক ভোট পরবর্তী সন্ত্রাস, সেটা নিয়ে তিনি যখন পাল্টা আক্রমণ করছেন, সেই রকম পরিস্থিতি তিনি এটাও বলেছেন যে তার যে দপ্তর সেটা সিবিআই তার আওতাধীন নয়। তাহলে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে এই যে সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে আমরা বারে বারে প্রশ্ন তুলেছি, এই নিরপেক্ষতা আসবে কিভাবে? দেখুন, সিবিআই আসবে কিভাবে, এর তো ভারতবর্ষের মানুষকে ঠিক করতে হবে। আর ভারতবর্ষের মানুষ যাদের নির্বাচিত করেন সেই জনপ্রতিনিধিদের ঠিক করতে হবে। তার কারণ হয় আইনসভার সদস্যদের ঠিক করতে হবে যে কিভাবে ভারতবর্ষকে কোন আইন দ্বারা পরিচালিত করবেন, নতুবা প্রশাসনিকভাবে যারা ক্ষমতায়িত রয়েছেন তাদের ঠিক করতে হবে যে তারা আনবায়াসড ওয়েতে সিবিআইকে কাজ করতে দেবেন, কোনো পক্ষপাতগ্রস্ততা হতে দেবেন না। সে রাজনৈতিক কারণেই হোক বা অন্য কোনো প্রশাসনিক কারণেই হোক, সিবিআইকে ব্যবহার করবেন না। আরজি কর আন্দোলনের পুরোভাগে যে চিকিৎসকরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর সুবর্ণ গোস্বামী। আজকে যে খবর সেখানে জানা যাচ্ছে যে তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে একেবারে দার্জিলিংয়ে টিবি হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হলো। এই যে পুরো বিষয়টা মানে কিভাবে দেখছেন? সরকারের প্রতিহিংসামূলক আচরণ, এবং সুবর্ণদা যে কথা বলেন বিভিন্ন সময়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন এবং যুক্তিসঙ্গত কথা বলেন। ফলে গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত কথা এই সরকারের পছন্দ নয়, পছন্দ করে না যে একেবারে ওই মেরুদণ্ড সোজা রেখে সত্য কথা বলবে, এটা পছন্দ করে না। ফলে খুব স্বাভাবিকভাবে সুবর্ণদার মতো লোকজনদের গভর্নমেন্টের পছন্দ হবে না, তাদের পানিশমেন্ট পোস্টিং দিতে হবে। আর ওই পুরস্কার স্বরূপ পোস্টিং পাবেন এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা ওই গভর্নমেন্টের কাছাকাছি থাকবেন, তারা পুরস্কার স্বরূপ সব ওই কলকাতার অভ্যন্তরে, মানে তাদের কোয়ালিফিকেশান থাকুক না থাকুক। আমার তো জানা আছে, অনেকেই বলেন, অনেক ডাক্তার বন্ধুবান্ধব, যে মানে এমনও হয়েছে যে ডিগ্রিধারীরা অনেক দূরে দূরে পড়ে আছে, সেখানে তার সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, অথচ তাদের যে নলেজ সেটি অব্যবহৃত হচ্ছে, সেখানে তাদের পোস্টিং করে রেখে দিয়েছে। আর অথচ মানে সেই ডিগ্রিটিই নেই, ডিপ্লোমা রয়েছে বা কিছুই নেই, তাকে সেই জায়গায় পোস্টিং করে রেখে দিয়েছে। একাধিক উদাহরণ রয়েছে, একদম বিধাননগর হাসপাতাল থেকে শুরু করে একাধিক উদাহরণ রয়েছে। আমি চাইলে আপনাদের নাম লিস্টও দিয়ে দিতে পারি। রেডিওলজিস্ট প্রয়োজন এখানে নেই, অথচ রেডিওলজির ডিগ্রি নিয়ে 200 কিলোমিটার 400 কিলোমিটার দূরে পোস্টিং করে রেখে দিয়েছে, অথচ অন্যজনদের সেখানে পোস্টিং করে এখানে সেখানে কলকাতার অভ্যন্তরে পোস্টিং করে রেখে দিয়েছে। তাদের পুরস্কার দেওয়া হচ্ছে। আর যারা প্রকৃত ডিগ্রি আছে, হয়তো এই যে ডাক্তারদের পোস্টিংয়ের ক্ষেত্রে রুলস আছে, জোন ভাগ করা আছে, সেই রুলসও মানে না, সেই জোনও মানে না, নিজেদের মতো করে পোস্টিং দিয়ে দিচ্ছে। আসলে এগুলোকে মনে করছে এইভাবে পোস্টিং দিয়ে কণ্ঠ অবদমিত করবে, এতে কণ্ঠ অবদমিত হয় না, রেদার মানুষজন আরও বেশি বিরক্ত হন, মানুষজন আরও বেশি সরকার বিরোধী হয়ে ওঠেন। এটা খুব পরিষ্কার।